প্রিয় ছাত্রছাত্রী, উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের আমি একটা প্রথম মক টেস্ট সেট 40টা প্রশ্নের একটা সেট দিয়েছিলাম। এটা দ্বিতীয় সেট এবং তোমাদের একটা কথা বলে রাখি, প্রথম সেটের সঙ্গে দ্বিতীয় সেটের প্রশ্নের মিল থাকবে না। অর্থাৎ একই প্রশ্ন আমি রিপিট করছি না, অর্থাৎ যতগুলো সেট বানাবো প্রত্যেকটা সেটের প্রশ্ন আলাদা হবে। তো এরকম 4-5টা সেট যদি তোমরা প্র্যাকটিস করে যাও, তাহলে আমার মনে হয় পরীক্ষায় যে প্রশ্নই আসুক না কেন তোমরা সঠিক উত্তরটা করতে পারবে। তো চলো দ্বিতীয় সেটের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। কথাই বলে, কথাই বলে কি? কথাটা কি? কথাটা হলো জয়রাম বাবু মুরগিখোর ব্রাহ্মণ, ব্রহ্মবাক্য বেদবাক্য, বেদবাক্য মাত্রই ব্রহ্মবাক্য, জয়রাম বাবু ব্রহ্মজ্ঞানী। সঠিক উত্তরটি হবে খ, ব্রহ্মবাক্য বেদবাক্য। 2 নম্বর প্রশ্ন, একদিন সংবাদ আসিল। কি সংবাদ এসেছিল? একদিন সংবাদ আসিল, কি সংবাদ এসেছিল? আদরিনী মারা গেছে, আদরিনীর অসুখ হয়েছে, কনিষ্ঠ পুত্র বিয়ে পরীক্ষায় ফেল করেছে, কল্যাণীর বিয়ে হবে। না, সঠিক উত্তর হলো গ, কনিষ্ঠ পুত্র বিয়ে ফেল করিয়াছে। তারপর 3 নম্বর প্রশ্ন, বন্ধুগণ বলিতে লাগিলেন। বন্ধুরা কি বলেছিল? বন্ধুরা কি বলেছিলেন? আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন, হাতিটিকে বিক্রি করে নাতনির বিয়ে দিন, অবস্থা বুঝে কাজ করতে হয়। তো প্রিয় ছাত্রছাত্রী, এখানে একটা কথা বলে রাখি যে এখানে প্রত্যেকটা কথাই সত্য। বন্ধুগণ এই 3টি কথাই বলেছিলেন। তাহলে আমাদের অপশন হবে উপরের সবকটি ঠিক, অর্থাৎ ঘ। 4 নম্বর প্রশ্ন, সঠিক ক্রম অনুসারে সাজাও। আদরিনীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। আমি সঠিক ক্রম সাজানোর জন্য সঠিক পদ্ধতি তোমাদের বলে দিয়েছি। ঠিক আছে, আমার কাছে এখানে সহজভাবে বলার কোনো পথ নেই। শুধু একটা কথাই বলবো যে ভালোভাবে টেক্সট পড়লে এবং ঘটনাগুলোর ক্রম সম্পর্কে তোমার যদি সঠিক ধারণা থাকে তবেই উত্তর দেওয়া সম্ভব, নইলে উত্তর দেওয়া সম্ভব নয়। আমি এটুকু বলতে পারি যে ইউটিউবে যারা তোমাদেরকে বোঝাচ্ছে কিভাবে করবে না করবে, তাকেও যদি সঠিক ক্রম নির্ণয়ের প্রশ্ন দেওয়া হয়, সে ডিগবাজি খেয়ে যাবে, যদি তার টেক্সট সম্পর্কে ভালো ধারণা না থাকে। অর্থাৎ গল্পটাকে খুব খুব ভালোভাবে প্রায় মুখস্থ রাখার মতো যদি পরিস্থিতি তার থাকে তবেই সম্ভব। সুতরাং এই সঠিক ক্রম সাজানোর প্রশ্নটা তোমাদের জন্য একটু কঠিন হবে, এর জন্য কঠিন অনুশীলন দরকার। বিভিন্ন প্র্যাকটিস সেটে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে নাড়াচাড়া করো, এগুলো অভ্যাস করতে করতেই দেখবে মনের মধ্যে কিছু কিছু বাক্য সেট হয়ে যাবে, তখন তোমরা করতে পারবে। আদরিনীকে ফিরিতে দেখিয়া বাড়িতে কোলাহল পড়িয়া গেল, কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে। এখানে সঠিক অপশন এটা প্রথম, ওই অনুচ্ছেদের প্রথম লাইনই এটা। তাহলে 2 নম্বরটা হবে প্রথমে। তারপর উপযুক্ত মূল্য দেবার খরিদ্দার জোটে নাই, উপযুক্ত মূল্য দেবার খরিদ্দার জোটে নাই। কল্যাণীর বিয়ের পর 2 নম্বরের পর 4 নম্বরটা হবে। তারপর হবে 1 নম্বরটা, আদরিনীকে ফিরিতে বাড়িতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। তারপর হবে আহা আদর রোগা হয়ে গেছে, অর্থাৎ 3 নম্বর। এক্ষেত্রে সঠিক অপশন হবে খ, এক্ষেত্রে সঠিক অপশন হবে খ নম্বরটা। সত্য মিথ্যা নির্ণয় করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আর কদর নাই, শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আর কদর নাই, সত্য। ছোকরা মোক্তারগণ মাথায় পাগড়ি বাঁধতেন, মিথ্যা, তারা সামলা পড়তেন। আইন ব্যবসার প্রতি মোক্তার মহাশয়ের অনুরাগ কমে গেছে, সত্য। নতুন হাকিমরা মোক্তারদের শ্রদ্ধার চোখে দেখেন না, সত্য। অর্থাৎ আমি প্রথমেই বললাম 1 নম্বর সত্য, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর সত্য, 4 নম্বর সত্য। তাহলে প্রথমটা মিথ্যা, বাকি সবগুলোই সত্য। তাহলে প্রথমটা শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আর কদর নাই, সত্য। ছোকরা মোক্তারগণ মাথায় পাগড়ি বাঁধতেন না, ছোকরা মোক্তারগণ মাথায় পাগড়ি বাঁধতেন না, সামলা ব্যবহার করতেন, তাই তো? ছোকরা মোক্তারগণ মাথায়
কি ব্যবহার করতেন? সামলা ব্যবহার করতেন। মুখোপাধ্যায় মহাশয় কিন্তু পাগড়ি বাঁধতেন। তাহলে এটা মিথ্যা। সত্য মিথ্যা? আইন ব্যবসার প্রতি মোক্তার মহাশয়ের অনুরাগ কমে গেছে, এটা সত্য। তাহলে সত্য মিথ্যা? সত্য সত্য মিথ্যা সত্য সত্য। তাহলে সত্য মিথ্যা সত্য সত্য, সঠিক উত্তর হবে গ। তারপর শূন্যস্থান পূরণ। শহর থেকে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। এখানে তোমাদের মনে রাখার একটাই উপায় হচ্ছে 2-3 জন জমিদারের, তাহলে ঠিক দূরত্বটাও শহর থেকে 2-3 ক্রোশের মধ্যে। এখানে সঠিক উত্তর হবে খ। 6 নম্বর 7 নম্বর প্রশ্ন, জয়রাম বাবুর বড় নাতনির বিয়ের তারিখ ও বার কি ছিল? তারিখ ছিল 10ই জ্যৈষ্ঠ এবং বার ছিল সোমবার, অর্থাৎ অপশন ঘ। বামুনহাটের মেলায় যাবার আগে জয়রাম বাবু কত টাকার রসগোল্লা কিনেছিলেন? 2 টাকার। কোন কাব্যের জন্য শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আনন্দ পুরস্কার পেয়েছিলেন? লিমেরিক, বর্ষামঙ্গল, দু-চার কথা, উড়ন্ত সব জোকার। সঠিক অপশন হবে ঘ, উড়ন্ত সব জোকার। ধর্ম কবিতাটি কি জাতীয় রচনা? ছড়া, গদ্য কবিতা, সনেট, গীতি কবিতা? অবশ্যই সনেট জাতীয় কবিতা। এই প্রসঙ্গে তোমাদের মনে রাখতে হবে সনেটের জন্ম কোন দেশে হয়েছে। সনেটের জন্ম হয়েছে 14th সেঞ্চুরিতে ইতালিতে। প্রথম সনেট কে লিখেছিলেন? প্রথম সনেট লিখেছিলেন পেত্তার্ক। বাংলায় প্রথম সার্থক সনেট কে লিখেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। এই বিষয়গুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। সনেটের কটি ভাগ? 2টি, অষ্টক এবং শতক। প্রথম 8 চরণকে বলা হয় অষ্টক, পরবর্তী 6 চরণকে বলা হয় শতক, এবং প্রথম অষ্টকের যে 4 চরণ তাকে বলা হয় চতুষ্টক, এবং 6 চরণের প্রথম 3টি চরণকে বলা হয় ত্রিপদিকা। এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। চলো পরের প্রশ্নটা জেনে নাও। কবিতার জিত কথার অর্থ কি? কবিতার মাধ্যমে সত্যের প্রতিষ্ঠা, কবিতা প্রতিযোগিতায় জয়লাভ করা, না কবিতাকে ভালোবাসা, না কবিতা লিখে পুরস্কার জেতা, তাও না, কবিতার মাধ্যমে সত্যের প্রতিষ্ঠা, এটাই কবিতার জিত বা জয়লাভ। 12 নম্বর প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতায় রাজকুমারীর অভিযানের উদ্দেশ্য কি ছিল? খরজুরের দ্বীপে যাওয়া, না যুদ্ধে জয়লাভ করা, না আত্ম আবিষ্কার, না সপ্তসিন্ধু জয় করা? অবশ্যই আত্ম আবিষ্কার। ঠিক আছে, নিজেকে খুঁজে ফেরা, নিজের ভিতরের শক্তিকে জানা, নিজের তেজকে, নিজের কি বলবো সংগ্রামী মানসিকতাকে খুঁজে বের করা, অর্থাৎ এখানে আত্ম অনুসন্ধান বা আত্ম আবিষ্কারই হবে সঠিক উত্তর, অর্থাৎ গ। পরের প্রশ্ন, মন্ত্রপুত অসি কোথায় রাখা আছে? মন্ত্রপুত অসিকে নাম দিয়েছিলেন ভালোবাসা, আর ভালোবাসা থাকে আমাদের হৃদয়ের মধ্যে, অতএব এখানে অপশন হবে ঘ, হৃদয়ের খাপে। 14 নম্বর প্রশ্ন, মহাভারত অনুসারে কবচ কুণ্ডল কার ছিল? তোমরা নিশ্চয় জানো মহাভারতের কাহিনী অনুসারে কবচ কুণ্ডল ছিল মহারথী কর্ণের। কর্ণ সূর্যপুত্র ছিলেন জন্ম থেকেই, তার মধ্যে কবচ কুণ্ডল ছিল। এই কবচ কুণ্ডল হরণ করে নিয়েছিলেন দেবরাজ ইন্দ্র অর্জুনকে বাঁচানোর জন্য। মনসামঙ্গলের কাহিনী অনুসারে সপ্তডিঙা কার ছিল? সপ্তডিঙা ছিল মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ বণিক, মনসামঙ্গল কাব্যের অন্যতম শ্রেষ্ঠ চরিত্র চাঁদ সদাগরের। ঠিক আছে, সনকার আর্তনাদে চম্পক নগর, কাঁধে ডুবে যায় সপ্ত মধুকর, এই বাক্য, এই কথাটা কিন্তু কেতকা দাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে আছে। তারপর স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। ভাষাকে, এটা প্রবন্ধ থেকে, ভাষাকে করতে হবে সাফ ইস্পাত, সংস্কৃত ভাষার গদাই লস্করি চাল, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, প্রাকৃতিক নিয়মে বলবান ভাষা হচ্ছে কলকেতার ভাষা। আমি এখানে কলকাতার ভাষা লিখেছি, অপশনে কিন্তু থাকবে কলকেতার ভাষা। ঠিক আছে, তো সঠিক উত্তরটি কি হবে এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সঠিক অপশন আমি উত্তরগুলো বলে দিলাম। আচ্ছা, এরপর সঠিক ক্রম অনুসারে সাজিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। সঠিক ক্রম অনুসারে সাজিয়ে
সঠিক বিকল্পটি বেছে নাও। কি আছে? তা ভরত ঋষি বুঝতে পারবেন না। যখন দেশটা উৎসন্নে যেতে আরম্ভ হলো তখন এইসব আরম্ভ হলো। ওসব মরার লক্ষণ। আচার্য শঙ্করের ভাষ্য দেখো। তাহলে এখানে আমার হিসাবে সবার আগে থাকছে আচার্য শঙ্করের ভাষ্য দেখো, এইটা 1 নম্বর ডি। তারপর ওসব মরার লক্ষণ সি। তারপর দেশটা যখন উৎসন্নে যেতে আরম্ভ করলো বি। তারপর এ। তার মানে ডি সি বি এ। ডি সি বি এ অর্থাৎ অপশন হচ্ছে ক। চট্টগ্রাম হইতে ড্যাশ পর্যন্ত ওই কলকাতার ভাষায় চলবে, কলকাতার ভাষায় চলবে, শূন্যস্থান হবে বৈদ্যনাথ। তারপর লেখকের মতে পাণ্ডিত্য কেমন? লেখকের মতে পাণ্ডিত্য হলো উৎকৃষ্ট, অপশন ঘ। বাড়িটার না আছে ভাব না ভঙ্গি। এখানে বাড়ি বলতে কি বোঝানো হয়েছে? এখানে বাড়ি বলতে লেখক আধুনিক কালের সংস্কৃত ভাষাকে বুঝিয়েছেন, অপশন গ। পোটরাজ দামা 3 দিন থেকে রোদে বেরোয় না, কেন? তার জ্বর হয়েছে? রোদে শরীর পুড়ে যাবে? তার রোদ ভালো লাগে না? নাকি তার মায়ের দয়া হয়েছে? অবশ্যই মায়ের দয়া হয়েছে। কেন? কারণ ওখানে মহামারীর দেবীর কথা, মারিয়ায়ের কথা বলা আছে। 22 নম্বর প্রশ্ন, ও যদি যাত্রাটা করে তো ক্ষতি কি? এখানে ও বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে ও বলতে বোঝানো হয়েছে দামার ছেলে আনন্দকে, অপশন ক। 23 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয়। ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায়, সত্য। দুর্পথ কারু যাবার সময় হলেই সে যাবে, দুর্পথ কারু যাবার সময় হলেই সে যাবে, সত্য। এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়, এটাও সত্য। প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায়। এখানে আমার একটু ভুল হয়েছে, যে এটা সত্য মিথ্যা নির্ণয় নয়, সঠিক ক্রম অনুসারে সাজাও যতটুকু মনে হয়, কারণ এখানে প্রত্যেকটা বাক্যই সত্য। যদি তাই হয় তাহলে প্রত্যেকটা বাক্যই সত্য, এটাও তোমরা করতে পারো। বা সঠিক ক্রম অনুসারে যদি সাজাতে বলা হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের সঠিক ক্রম কোনটা হবে? সঠিক ক্রম হবে যে প্রত্যেক বাড়িতেই অন্তত একজন করে বিছানায়, এইটা প্রথম ডি। তারপর হবে দুর্পথ কারু যাবার সময় হলেই সে যাবে, বি, ডি বি। তারপর সি, এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়। তারপর এ, অর্থাৎ সঠিক বিকল্প হবে ক। আর যদি সত্য মিথ্যাই নির্ণয় করতে দেয় তাহলে কিন্তু তোমরা সবগুলোই সত্য লিখবে। তাহলে এখানে আমি প্রশ্নটা একটু চেঞ্জ করে দিচ্ছি, যে সঠিক ক্রম অনুসারে সঠিক বিকল্পটি নির্বাচন করো। পরের প্রশ্ন, তার সঙ্গে কবিতাটি বাংলায় তর্জমা করেছেন কে বা অনুবাদ করেছেন কে? সুনন্দন চক্রবর্তী, অমিয় চক্রবর্তী, শক্তি চট্টোপাধ্যায়, নবারুণ ভট্টাচার্য। অবশ্যই সঠিক উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায়। নবারুণ ভট্টাচার্য পাবলো নেরুদার অসুখে একজন কবিতার অনুবাদ করেছিলেন, সুতরাং সেটা গুলিয়ে ফেলো না। পরের প্রশ্ন, ডায়াগ্রাম বা চার্ট দেখে সঠিক বিকল্পটি বেছে নাও। তার সঙ্গে কবিতায় কবি যা যা সঙ্গে নিতে বলেছেন, কি নিতে বলেছেন? কুঠার, শাবল, জামা, জুতো। নিশ্চয় না, আমি কবিতা বারবার মুখস্থ করতে বলেছি, ঠিক আছে? ঝুড়ি, শাবল, জুতো, জামা কাপড়, চোপড়। জামা কাপড়, ফোন, খাবার, জল, অস্ত্র, হাতুড়ি, শাবল, জুতো। নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো সব অড, অতএব সঠিক অপশন হবে খ। একজন উল্লেখযোগ্য কবিয়াল হলেন হরু ঠাকুর, রামনিধি গুপ্ত, রামপ্রসাদ সেন, মোহন চাঁদ বসু। এখানে তোমাদের মনে রাখতে হবে এই হরু ঠাকুর হলেন ভোলা ময়রার গুরুদেব, মানে ভোলা ময়রা বিখ্যাত কবিয়াল এই হরু ঠাকুরের শিষ্য ছিলেন। কেন? কারণ ভোলা ময়রা একটা জায়গায় বলছেন, এ ভোলা তো সে ভোলা তো নয় রে, আমি ময়রা ভোলা হরুর চেলা, বাগবাজারে রই। ঠিক আছে? সুতরাং হরু ঠাকুর একজন বিখ্যাত কবিয়াল। এখানে হরু ঠাকুরের নামের জায়গায় আরো অনেক নাম থাকতে পারে, যেমন অ্যান্টনি ফিরিঙ্গি, ভোলা ময়রা, বলরাম দাস কাপালি, গুরুদুম্ব, আরো অনেকে। রামনিধি গুপ্ত ছিলেন নিধুবাবুর টপ্পা গানের বিখ্যাত গায়ক, রামপ্রসাদ সেন শাক্ত গায়ক, মোহনচাঁদ বসু ছিলেন হাপ আখড়াই গানের জন্মদাতা। সুতরাং হরু ঠাকুর হলেন বিখ্যাত কবিয়াল। জারি গানে জারি শব্দের অর্থ কি? জারি শব্দের অর্থ হলো
ক্রন্দন। জারি শব্দের অর্থ হলো ক্রন্দন। বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প বেছে নাও। বিদ্যা হারাবলী, হিন্দু কলেজ, ভারতবর্ষীয় বিজ্ঞান সভা, বেঙ্গল কেমিক্যালস। এই বিদ্যা হারাবলী হচ্ছে বাংলায় লেখা অস্থি বিষয়ক প্রথম এনসাইক্লোপিডিয়া বা বই। এই বইটা লিখেছিলেন উইলিয়াম কেরির ছেলে ফেলিক্স কেরি, অর্থাৎ একের সি। হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ার, দুইয়ের ডি। ভারতবর্ষীয় বিজ্ঞান সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এটা প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার, এবং বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। এটা সঠিক উত্তর। তাহলে এই অনুযায়ী তোমরা অপশনটা সাজিয়ে নিও, আমি অপশনগুলো দিতে ভুল হয়ে গেছে। তারপর ভারতীয় ক্রিকেটের চিরস্মরণীয় ব্যক্তিত্ব কে? উত্তর হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। ভারতীয় ফুটবলের তিনি প্রথম বাঙালি যিনি প্রথম ফুটবলে পা ছুঁয়েছিলেন, এবং নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কিন্তু ক্রিকেটের ওভারহেড বোলার ছিলেন প্রথম, এটাও মাথায় রাখতে হবে। তারপর নারায়ণ চন্দ্র ঘোষ কোন খেলার প্রসার ঘটান? সঠিক উত্তর হবে কবাডি। খণ্ডধ্বনির অপর নাম কি? বিভাজ্য ধ্বনি। একক বাগধ্বনি, একক বাগধ্বনি হলো কি জাতীয় ধ্বনি? ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম একক, ক। তারপর মৌলিক স্বরধ্বনিকে স্কেলস অফ কর্ডিনাল ভাওয়েলস, এই কথা বলেছেন কে? এই কথা বলেছেন অধ্যাপক জোন্স। তারপর সংস্কৃত, গ্রিক, লাতিন ভাষাগুলির উৎপত্তির মূলে রয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা, এই মিল খুঁজে পেয়েছিলেন স্যার উইলিয়াম জোন্স। তারপর যে উপলক্ষ অনুযায়ী ভাষা ও উপভাষার বদল হয় তাকে সমাজ ভাষা বিজ্ঞানীরা বলেছেন রেজিস্টার। সঠিক উত্তর হবে ঘ, রেজিস্টার। ভাষা রীতিকে চিন্তার পোশাক বলেছেন কে? স্যামুয়েল ওয়েসলি। তারপর মৃগ শব্দের আদি অর্থ ছিল বন্য জন্তু, যার ফলে শাখা মৃগ শব্দের অর্থ কি? শাখা মৃগ শব্দের অর্থ হচ্ছে গাছের শাখা প্রশাখায় ঘুরে বেড়ায় যে মৃগ বা বন্য জন্তু, তার উত্তর হবে বানর। সঠিক অপশন হবে ঘ। গবেষণা শব্দের আদি অর্থ ছিল গরু খোঁজা, বর্তমান অর্থ কোনো বিষয়ে নিয়মানুগ বিশ্লেষণ। এখানে শব্দার্থ পরিবর্তনের কোন ধারা অনুসৃত হয়েছে? প্রথম অর্থের সঙ্গে দেখো বর্তমান অর্থের কোনো মিল নেই, সুতরাং অর্থের রূপান্তর ঘটেছে। উজবুক শব্দের আদি অর্থ কি ছিল? বোকা, চালাক, চালাক চতুর, উজবেক জাতির লোক। সঠিক অপশন হবে ঘ, উজবেক জাতির লোক। সর্বশেষ প্রশ্ন ভাষা থেকে, দারুণ শব্দের আদি অর্থ ছিল কাষ্ঠ নির্মিত, কিন্তু বর্তমান অর্থ অত্যন্ত। শব্দার্থের কি জাতীয় পরিবর্তন ঘটেছে? কাষ্ঠ নির্মিত বস্তুর সঙ্গে অত্যন্ত শব্দের কোনো মিল নেই, সুতরাং এক্ষেত্রে শব্দের অর্থের রূপান্তর ঘটেছে, এটা মাথায় রাখতে হবে। শুধু এই প্রশ্নটাও হতে পারে যে দারুণ শব্দের আদি অর্থ কি ছিল? কাষ্ঠ নির্মিত। বা দারুণ শব্দের বর্তমান অর্থ কি? ঠিক আছে, এটাও প্রশ্ন হতে পারে। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল 40টা প্রশ্নের দ্বিতীয় সেট। যদি প্রশ্ন সেটগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে যেও। আর কোনো বিষয়ে তোমাদের যদি ভিডিও পাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাকে জানিও কমেন্ট বক্সে, আমি সেই ভিডিও সত্তর তোমাদের আপলোড করে দেবো। ধন্যবাদ, শুভরাত্রি।